প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আমি আজকে রুটিন অনুযায়ী একই টাইমে আবার ফিরে আসছি তোমাদের ক্লাসে। আমি আজকে নবম দশম শ্রেণীর জীববিজ্ঞান 12তম অধ্যায় পড়াবো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা প্রস্তুত ক্লাস নিতে? সবাই খাতা কলম নিয়ে রেডি হও, মনোযোগী হও। আমার লাইভ ক্লাসটুকু অবশ্যই ভালো করে দেখবে, আর অবশ্যই তোমরা তোমাদের শ্রেণী, নাম, রোল কমেন্টসের মাধ্যমে জানাবে, কারণ শ্রেণী উল্লেখ না করলে নবম আর দশম শ্রেণীর শিক্ষার্থীদের পৃথক করা কষ্টকর হয়ে যায়। চলো আজকে তাহলে 12তম অধ্যায়ে আমরা কি পড়াবো একটু জেনে নিই। 12তম অধ্যায়ের নাম হচ্ছে জীবের বংশগতি ও বিবর্তন। জীবের বংশগতি ও বিবর্তন এই অধ্যায় একটু বড়, তাই আমরা 3টা অংশে বা 3টা পার্টে আমরা এই অধ্যায়টুকু সম্পূর্ণ করব। আজকে আমরা যা পড়াবো তা থেকে আমরা কি কি শিখতে পারবো প্রথমে জেনে নিই। বংশগতির ধারণা ব্যাখ্যা করতে পারবো। বংশ পরস্পরায় চারিত্রিক বৈশিষ্ট্য বহনকারী উপাদান বর্ণনা করতে পারবো। চারিত্রিক বৈশিষ্ট্য বংশ পরস্পরায় স্থানান্তর ব্যাখ্যা করতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা, বংশগতি। পৃথিবীর প্রত্যেকটি জীব তার নিজস্ব চারিত্রিক বৈশিষ্ট্য মণ্ডিত। স্বকীয় বৈশিষ্ট্যগুলো পরবর্তী প্রজন্মে প্রায় অবিকল অবস্থায় স্থানান্তর ও পরিস্ফুটিত হয়, আর প্রত্যেকটা জীবের ক্ষেত্রে এটা হচ্ছে প্রাকৃতিক নিয়ম। এই বংশ পরস্পরায় পিতামাতা থেকে সন্তানের মধ্যে বৈশিষ্ট্য স্থানান্তরিত হয়ে থাকে। বংশগতি। পিতামাতার বৈশিষ্ট্যগুলো বংশানুক্রমে সন্তান সন্ততির দেহে স্থানান্তরিত হওয়ার প্রক্রিয়াই মূলত বংশগতি। অর্থাৎ পিতামাতার যে বৈশিষ্ট্য সন্তান সন্ততিতে স্থানান্তরিত হয়, এই যে প্রক্রিয়া, এটাকেই বলা হয় বংশগতি বা হেরিডিটি। বংশগতি বা হেরিডিটি। অনেক সময় হেরিডিটি বাংলায় না থেকেও, ইংলিশে না থেকেও বাংলায়ও থাকতে পারে। হেরিডিটি কি? হেরিডিটি কি? তখন এই শব্দটা কেমন আননোন হয়ে যায়, অর্থাৎ আমাদের কাছে অনেক জটিল মনে হয়। তখন প্রশ্নের উত্তরটা আমরা সহজেই দিতে পারি না। সেজন্যই যখন আমরা এই ইংরেজি শব্দ শিখব, অর্থাৎ কোনো শব্দ এর সংজ্ঞা বা কাকে বলে আমরা যখন শিখব, পাশাপাশি তার ইংরেজি শিখব, আর সেই ইংরেজি শব্দের বাংলা উচ্চারণও জেনে নিব। বংশগতি বা হেরিডিটি কি? পিতামাতা থেকে সন্তান সন্ততিতে বংশ পরস্পরায় যে চারিত্রিক বৈশিষ্ট্য স্থানান্তরিত হয় তাকেই বংশগতি বা হেরিডিটি বলে। এই যে চারিত্রিক বৈশিষ্ট্য স্থানান্তরিত হয়, পিতামাতার বৈশিষ্ট্য বা চারিত্রিক বৈশিষ্ট্য সন্তানে স্থানান্তরিত হয়, এটা কিভাবে, কিসের মাধ্যমে স্থানান্তরিত হয়ে থাকে? এই ক্ষেত্রে কিছু বংশগতি বস্তু ভূমিকা পালন করে, যেমন ক্রোমোজোম, ডিএনএ, জিন এবং আরএনএ। ক্রোমোজোম, জিন, ডিএনএ
আরএনএ। বংশগতি বস্তু কি কি? পিতামাতার বৈশিষ্ট্যাবলী তাদের সন্তান সন্ততিতে স্থানান্তরিত হয় মূলত বংশগতি বস্তুর মাধ্যমে। আর এই বংশগতি বস্তুগুলো হলো ক্রোমোজোম, জিন, ডিএনএ, আরএনএ। ক্রোমোজোম, জিন, ডিএনএ, আরএনএ এই নামগুলোর সাথে তোমরা আগে থেকেই বা পূর্ব থেকেই পরিচিত। এখন এইগুলোর বা বংশগতি বস্তু সম্পর্কে আমরা ব্যাখ্যা করব। প্রথমে আসি ক্রোমোজোম। এই ক্রোমোজোম কি? ক্রোমোজোম বংশগতির প্রধান উপাদান হচ্ছে ক্রোমোজোম। এটি নিউক্লিয়াসের নিউক্লিওপ্লাজমে থাকে। নিউক্লিয়াসের নিউক্লিওপ্লাজমে অর্থাৎ গোলাকার নিউক্লিয়াসের মধ্যে যে তন্তুময় অংশটুকু থাকে এই অংশটাকে মূলত ক্রোমোজোম বলা হয়। এই অংশটাকে ক্রোমোজোম বলা হয়। এই ক্রোমোজোম কেমন বা কী দ্বারা গঠিত? সূত্রাকার ক্রোমাটিন দিয়ে গঠিত। এই যে সুতার ন্যায় অংশ, এই সূত্রাকার অংশটা হচ্ছে বা সুতাটাকে বলা হয় ক্রোমাটিন। এটা দিয়েই গঠিত। বিজ্ঞানী স্ট্রেসবার্গার 1875 সালে সর্বপ্রথম ক্রোমোজোম, বিজ্ঞানী স্ট্রেস BARGER 1875 সালে সর্বপ্রথম ক্রোমোজোম আবিষ্কার করেন। বিজ্ঞানী স্ট্রেসবার্গার 1875 সালে সর্বপ্রথম ক্রোমোজোম আবিষ্কার করেন। প্রজাতির বৈশিষ্ট্যভেদে কোষে এর ডিপ্লয়েড সংখ্যা 2 থেকে 1600 পর্যন্ত হতে পারে। কোষে এর সংখ্যা কেমন হবে? 2 থেকে 1600। প্রাণীর বিভিন্ন ভেদে এর বিভিন্ন সংখ্যা বিদ্যমান এবং নির্দিষ্ট। মানুষের মধ্যে যেমন 23 জোড়া ক্রোমোজোম বিদ্যমান, সে যতই বংশ পরস্পরায় তার দাদি থেকে নাতি নাতনি এরপরের আরও অনেক প্রজন্ম পর্যন্ত গেলেও সেই মানুষের দেহেও ক্রোমোজোম সংখ্যা 23 জোড়া থাকবে। তেমনি অন্যান্য প্রাণীর ক্ষেত্রেও নির্দিষ্ট। এই ক্রোমোজোম দৈর্ঘ্যে কত, প্রস্থে কত? দৈর্ঘ্যে হচ্ছে 3.5 থেকে 30 মাইক্রন। প্রস্থে 0.2 থেকে মাইক্রন। ক্রোমোজোমের দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য হচ্ছে সাধারণত 3.5 থেকে 30 মাইক্রন এবং প্রস্থে হচ্ছে 0.2 থেকে 2.2 মাইক্রন পর্যন্ত হয়ে থাকে। এই ক্রোমোজোমের কাজ কি? ক্রোমোজোমের কাজ হচ্ছে পিতামাতা থেকে জিন সন্তান সন্ততিতে বহন করে নিয়ে যাওয়া। মানুষের চোখের রং, চুলের প্রকৃতি, তারপরে হচ্ছে যে চামড়ার গঠন, আকৃতি, এগুলো বৈশিষ্ট্য ক্রোমোজোম কর্তৃক বাহিত হয়ে বংশগতির ধারা অক্ষুণ্ণ রাখে। এই কারণে ক্রোমোজোমকে বংশগতির ভৌতভিত্তি বলা হয়। এখন প্রশ্ন, ক্রোমোজোমকে বংশগতির
ভৌতবৃত্তি বলা হয় কেন? ক্রোমোজোম পিতামাতা থেকে, আমি একটু দেখে নেই কে আছে। নাম লিখলে ভালো হতো, বুঝতেছি না। ক্রোমোজোমকে বংশগতির ভৌতবৃত্তি বলা হয় কেন? ক্রোমোজোম হচ্ছে পিতামাতার বৈশিষ্ট্য সন্তান সন্ততিতে স্থানান্তরিত করে বা বাহিত করে বংশগতির ধারা অক্ষুণ্ণ রাখে। এই জন্যই ক্রোমোজোমকে বংশগতির ভৌতবৃত্তি বলা হয়। এরপরে 2 নাম্বার ডিএনএ। ডিএনএ এটা হচ্ছে ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড এর সংক্ষিপ্ত রূপ। ডিএনএ হচ্ছে ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিডের সংক্ষিপ্ত রূপ। এটি সাধারণত 2 সূত্র বিশিষ্ট পলিনিউক্লিওটাইডের সর্পিলাকার গঠন। একটি সূত্র অপরটির পরিপূরক। আমি এই ডিএনএর রাসায়নিক গঠন বা একটু চিত্র এঁকে দেখাচ্ছি। সবাই একটু আঁকার চেষ্টা করবে। এই রকম একটা বন্ড থাকবে, আমি এটা ব্যাখ্যা করব। নিচ পর্যন্ত দেখা যাচ্ছে কিনা। ডিএনএ হচ্ছে 2 সূত্র বিশিষ্ট বা দ্বিসূত্রাকার পলিনিউক্লিওটাইডের গঠন। এটা একটা সূত্র, এটার একটা সূত্র, অর্থাৎ দ্বিসূত্রাকার পলিনিউক্লিওটাইডের গঠন। এর অভ্যন্তরে থাকবে নাইট্রোজেন বেস দ্বারা গঠিত এবং 2 পাশ থাকবে শর্করা এবং অজৈব ফসফেটের গঠন। এর রাসায়নিক গঠনটুকু এমন হয় যে অ্যাডিনিন, আমি একটু এটার ব্যাখ্যা আমি বলছি, ছবিটা এখানে। গুয়ানিন 3 বন্ধন বিশিষ্ট সাইটোসিনের সাথে, থায়ামিন দ্বিবন্ধন অ্যাডিনিনের সাথে, সাইটোসিন 3 বন্ধন গুয়ানিনের সাথে। এরপরে হবে ফসফেট যৌগ, নাইট্রোজেন বেস যেহেতু,
এরকম হতে থাকবে। সবাই একটু খেয়াল করো। ডিএনএর একটি সূত্র অপরটি সূত্রের পরিপূরক থাকবে। আর এতে কি কি থাকবে? এতে 5 কার্বন বিশিষ্ট শর্করা, নাইট্রোজেন বেস এবং অজৈব ফসফেট থাকবে। আমি একটু এই অংশটা মুছে নেই। পাঁচ কার্বন যুক্ত শর্করা, নাইট্রোজেন বেস, অজৈব ফসফেট, ডিএনএর মধ্যে কি কি থাকবে? 5 কার্বন যুক্ত শর্করা, নাইট্রোজেন বেস, অজৈব ফসফেট। এই নাইট্রোজেন বেসের মধ্যে এই 3টা উপাদান, শর্করা, নাইট্রোজেন বেস, অজৈব ফসফেট, এই 3টা উপাদান মিলে একত্রে নিউক্লিওটাইড গঠিত হয়। নিউক্লিওটাইড, এটা মিলে হয় নিউক্লিওটাইড। 5 কার্বনযুক্ত শর্করা, নাইট্রোজেন বেস, অজৈব ফসফেট, এই উপাদানগুলো একত্রে নিউক্লিওটাইড বলে। ডিএনএ ক্রোমোজোমের স্থায়ী পদার্থ হচ্ছে মূলত নিউক্লিওটাইড। মার্কিন বিজ্ঞানী ওয়াটসন এবং ইংরেজ বিজ্ঞানী ক্রিক 1953 সালে ওয়াটসন অ্যান্ড ক্রিক 1953 সালে ডিএনএ অণুর ডাবল হেলিক্স বা দ্বিসূত্রী কাঠামোর বর্ণনা দেন এবং এ কাজের জন্য নোবেল পুরস্কার পান। সর্বপ্রথম কোন বিজ্ঞানী? সর্বপ্রথম ওয়াটসন এবং ক্রিক ডিএনএ অণুর এই যে ডাবল হেলিক্স, এটা বর্ণনা করেন, ব্যাখ্যা দেন এবং এর জন্য নোবেল পুরস্কার পান। এখন 5 কার্বনযুক্ত শর্করা, এর তো বাইরের দেয়াল, অজৈব ফসফেট এবং শর্করা মিলে এই যে দেয়ালটুকু, এটা গঠিত হয়। এখন ভিতরের যে গঠন, এই গঠন মূলত নাইট্রোজেন বেস দিয়ে গঠিত হয়। নাইট্রোজেন বেস আবার 2 ধরনের। একটা হচ্ছে পিউরিন, একটু দেখি এই লেখাটা দেখা যায় কিনা, মুছে নিই। পিউরিন ও পাইরিমিডিন। নাইট্রোজেন বেস, পাইরিমিডিন। নাইট্রোজেন বেস 2 ধরনের, এক হচ্ছে পিউরিন, 2 হচ্ছে পাইরিমিডিন। এই অ্যাডিনিন এবং গুয়ানিন বেস হলো পিউরিন। এই পিউরিনের মধ্যে হচ্ছে অ্যাডেনিন, গুয়ানিন, অ্যাডিনিন, গুয়ানিন।
আর পাইরিমিডিন বেস হচ্ছে থায়ামিন সাইটোসিন। পাইরিমিডিন বেস হচ্ছে থায়ামিন সাইটোসিন। এই নাইট্রোজেন বেসগুলোর মধ্যে এক ধরনের বন্ধন গঠিত হয়ে এরা পরস্পরের সাথে যুক্ত থাকে। তার মধ্যে হবে পিউরিন বেস পাইরিমিডিন বেসের সাথে যুক্ত থাকবে, কিন্তু পিউরিন পাইরিমিডিন বন্ধন গঠিত হয় না। সেক্ষেত্রে দেখা যায় পিউরিনের অ্যাডিনিন বেস পাইরিমিডিনের থায়ামিন বেসের সাথে দুটি হাইড্রোজেন বন্ধন দিয়ে যুক্ত হয়। আবার পিউরিনের গুয়ানিন বেস পাইরিমিডিনের সাইটোসিন বেসের সাথে তিনটি হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত হয়। এই বন্ধন সর্বদা একটি পিউরিন এবং একটি পাইরিমিডিনের মধ্যেই হয়ে থাকে। সুতরাং দুটি সূত্রের একটি অন্যটির পরিপূরক, কিন্তু একরকম নয়। যখন ডিএনএ এর এই যে গঠনটা দেখানো হয়, সেক্ষেত্রে আমরা যখন রাসায়নিক গঠন লিখব, তার মধ্যে অ্যাডিনিন দ্বিবন্ধন দিয়ে থায়ামিনের সাথে, গুয়ানিন সাইটোসিনের সাথে 3 বন্ধন দিয়ে লিখব। পরবর্তীতে আমরা যখন আবার লিখতে যাব, সেক্ষেত্রে অ্যাডিনিন থায়ামিন হবে না এবং সাইটোসিন গুয়ানিনও হবে না। তখন আমরা লিখব থায়ামিন দ্বিবন্ধন অ্যাডিনিন এবং সাইটোসিন ত্রিবন্ধন গুয়ানিন। এইভাবে পুনরায় আবার আসবে অ্যাডিনিন থায়ামিন গুয়ানিন সাইটোসিন, আবার আসবে থায়ামিন অ্যাডিনিন সাইটোসিন গুয়ানিন। এইভাবে স্ট্রাকচার গঠন হবে। এখন আমরা দেখব এই যে দ্বিসূত্রক, এই ক্ষেত্রে একটা প্যাচের মধ্যে, অর্থাৎ একটা পূর্ণ ঘূর্ণন এখান থেকে ঘুরে আবার যখন আরেকটা প্যাচ গঠিত হয়, অর্থাৎ এইভাবে এসে যখন এইভাবে আবার এভাবে আসে, সেই ক্ষেত্রে একটা পূর্ণ ঘূর্ণন এই ক্ষেত্রে কয়টা নিউক্লিওটাইড দ্বারা গঠিত থাকে এবং এর দৈর্ঘ্য কত, প্রস্থ কত, আমরা একটু জেনে নিই। হেলিক্সের একটা পূর্ণ ঘূর্ণন এই যে এইটুকু, এই পূর্ণ ঘূর্ণন কতটুকু দৈর্ঘ্য বিশিষ্ট? 34 অ্যাংস্ট্রম। আমি একটু এটা মুছে নিই। 34 অ্যাংস্ট্রম। এই যে অ্যাংস্ট্রম, এটার উচ্চারণটা হচ্ছে অ্যাংস্ট্রম। এখন এই অ্যাংস্ট্রম আমরা কিভাবে পরিমাপ করব? 1 অ্যাংস্ট্রম সমান 1 অ্যাংস্ট্রম সমান, এখানে 1 দিই, 10⁻⁻10 মিটার। ঠিক আছে, বোঝা গেল? 34 অ্যাংস্ট্রম একটি পূর্ণ হেলিক্সের ঘূর্ণন, একটি হেলিক্সের পূর্ণ ঘূর্ণন হচ্ছে 34 অ্যাংস্ট্রম এবং 1 অ্যাংস্ট্রম হচ্ছে 10⁻⁻10 মিটার। এরপরে এদের যে পার্শ্ববর্তী দুটি নিউক্লিওটাইডের দূরত্ব,
এখানে যে পলিনিউক্লিওটাইড, কয়টি পলিনিউক্লিওটাইড থাকে? এখানে একটা পূর্ণ ঘূর্ণনের দৈর্ঘ্য হচ্ছে 34 অ্যাংস্ট্রম। এর মধ্যে 10টি পলিনিউক্লিওটাইড অবস্থান করে। এবং পাশাপাশি দুটি নিউক্লিওটাইডের দূরত্ব, এখান থেকে এই পাশাপাশি দুইটা নিউক্লিওটাইডের যে দূরত্বগুলো থাকবে, এখানে কতটুকু দূরত্ব থাকবে? এই যে দূরত্ব, একটা নিউক্লিওটাইড থেকে আরেকটা নিউক্লিওটাইডের দূরত্ব থাকবে 3.4 অ্যাংস্ট্রম। 3.4 অ্যাংস্ট্রম। এটা অবশ্যই এর উপরে ছোট ডিগ্রির মতো করে লিখতে হয়। মাঝখানে ভিতরে ফাঁকা থাকবে, অবশ্যই ফাঁকা রাখতে হবে। ডিএনএ এর দুটি পলিনিউক্লিওটাইড সূত্র বিপরীতভাবে অবস্থান করে। অনেকটা পেঁচানো সিঁড়ির ধাপের মতো ক্ষারগুলো শায়িতভাবে প্রধান অক্ষের সাথে লম্বভাবে অবস্থান করে। এছাড়াও আছে যে ডিএনএ অণুর বাইরের দিকে দণ্ড দুটি, অর্থাৎ আমি যে ছবিটা মুছে ফেলেছি সেখানের ছবির সাথে একটু মিলিয়ে দেখলে পারবা, অথবা বইয়ের সাথে একটু মিলিয়ে দেখো যে দুই পাশে যে দণ্ড দুটি দেওয়া ছিল পরপর সুগার এবং ফসফেট দিয়ে গঠিত। এর ভিতরের দিকে নাইট্রোজেন বেস অবস্থান করে, অর্থাৎ এটি হাজার হাজার নিউক্লিওটাইডের বা নিউক্লিক অ্যাসিডের সমন্বয়ে গঠিত। ডিএনএ ডবল হেলিক্সের ব্যাস সর্বদা 20 অ্যাংস্ট্রম। ডিএনএ এর ডবল হেলিক্সের যে ব্যাস, এখান থেকে যে এই পর্যন্ত এর যে আভ্যন্তরীণ যে ব্যাস, এটা 20 অ্যাংস্ট্রম পর্যন্ত হয়ে থাকে। এর চেয়ে কমও হতে পারে, কিন্তু সর্বাধিক হচ্ছে 20 অ্যাংস্ট্রম পর্যন্ত হয়ে থাকে। ডিএনএ ক্রোমোজোমের প্রধান উপাদান, বংশগতির রাসায়নিক ভিত্তি। ডিএনএ জীবের চারিত্রিক বৈশিষ্ট্যের প্রকৃত ধারক এবং বাহক, যা জীবের চারিত্রিক বৈশিষ্ট্য সরাসরি বহন করে পিতামাতা থেকে তাদের বংশধরে নিয়ে যায়। অর্থাৎ ক্রোমোজোমকে যখন যেহেতু ক্রোমোজোমকে বংশগতির ভৌতভিত্তি বলা হয় এবং ক্রোমোজোমের মধ্যেই ডিএনএ অবস্থান করে, তাই ডিএনএকেও বংশগতির ভৌতভিত্তিও বলা যেতে পারে। এরপরে আসি আরএনএ, বংশগতীয় বস্তু আরএনএ। আরএনএ হচ্ছে, এর পূর্ণ রূপ হচ্ছে রাইবো নিউক্লিক অ্যাসিড। রাইবো নিউক্লিক আরএনএ এর পূর্ণরূপ হচ্ছে রাইবো নিউক্লিক অ্যাসিড। এক্ষেত্রে ডিএনএ যেমন ডাবল হেলিক্স ছিল বা দ্বিসূত্রাকার ছিল, এখানে অধিকাংশ আরএনএতে একটি পলিনিউক্লিওটাইডের সূত্র থাকে। অর্থাৎ একটি পলিনিউক্লিওটাইডের সূত্র এই অংশে মূলত নাইট্রোজেন বেস, এরকম গঠন হয়ে থাকে।
একটি পলিনিউক্লিওটাইডের সূত্র। এতে 5 কার্বন বিশিষ্ট রাইবোজ শর্করা, অজৈব ফসফেট, নাইট্রোজেন বেস একই রকমই থাকে, কিন্তু নাইট্রোজেন বেসে একটু পরিবর্তন লক্ষ্য করা যায়। যেমন পিউরিন বেসে অ্যাডিনিন, গুয়ানিন থাকে। নাইট্রোজেন বেস তো প্রথমেই বলেছি 2 ধরনের, একটা হচ্ছে পিউরিন আর একটা পাইরিমিডিন। এই আরএনএ এর গঠনের ক্ষেত্রে পিউরিন বেসে অ্যাডিনিন, গুয়ানিন থাকবে, কিন্তু পাইরিমিডিন বেসে থায়ামিনের পরিবর্তে ইউরাসিল ব্যবহৃত হবে, ইউরাসিল হয়ে থাকে। পাইরিমিডিন বেসে থায়ামিনের পরিবর্তে আরএনএ ভাইরাসের ক্রোমোজোমে স্থায়ী উপাদান হিসেবে থায়ামিনের পরিবর্তে ইউরাসিল থাকে। আরএনএ ভাইরাসের আর ক্রোমোজোমের স্থায়ী উপাদান হিসেবে আরএনএ পাওয়া যায় কিছু সংখ্যক ভাইরাসের ক্ষেত্রে, যেমন টিএমবি, অর্থাৎ টিএমবি ভাইরাসের ক্ষেত্রে যেখানে ডিএনএ থাকে না, সেক্ষেত্রে টিএমবি অর্থাৎ এর পূর্ণরূপ হচ্ছে টোবাকো মোজাইক ভাইরাস, টিএমভি। এর পূর্ণরূপ হচ্ছে টোবাকো মোজাইক ভাইরাস। এখানে ডিএনএ অনুপস্থিত, অর্থাৎ যে সমস্ত ভাইরাস ডিএনএ দ্বারা গঠিত নয় তাদের নিউক্লিক অ্যাসিড হিসেবে আরএনএ থাকে। এসব ক্ষেত্রে আরএনএ বংশগতীয় বস্তু হিসেবে ভূমিকা পালন করে। 4 নাম্বার হচ্ছে জিন। জিন কি? তোমরা যখন আমি ক্লাস নেওয়ার সময় যখন জিন সম্পর্কে বলা হয়, প্রথমেই তোমরা সে জিন ভূতের কাহিনী মতো সেই ভূত পেতনি মনে করো। আসলে এই জিন সেই ভূত জিন এটা নয়। এই জিন হচ্ছে বংশ জীবের সব দৃশ্য এবং অদৃশ্যমান লক্ষণ বা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী একক। দৃশ্যমান বা অদৃশ্য বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী এককের নাম। জিন হচ্ছে জীবের সব দৃশ্য বা অদৃশ্য বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী এককের নাম। এর অবস্থান জীবের ক্রোমোজোমে। ক্রোমোজোমের যে স্থানে জিন অবস্থান করে তাকে লোকাস বলে। লোকাস হচ্ছে জিনের অবস্থান, অর্থাৎ ক্রোমোজোমের যে অংশে জিন অবস্থান করে তাকেই লোকাস বলে। সাধারণত একটি বৈশিষ্ট্যের জন্য একটি জিন থাকে, তবে
কোনো ক্ষেত্রে একাধিক জিন একটি বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে থাকে, আবার কোনো ক্ষেত্রে একটি জিন একাধিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে থাকে। বিভিন্ন গবেষণার তথ্য থেকে জানা গেছে জিনই বংশগতির নিয়ন্ত্রক। প্রজন্ম থেকে প্রজন্মে দ্বিসূত্রক ডিএনএ নিজের হুবহু অনুলিপি করতে পারে, আবার ডিএনএ থেকে প্রয়োজনীয় সংকেতের অনুলিপি নিয়ে আরএনএ সাইটোপ্লাজমের রাইবোজোমে আসে এবং সেই সংকেত অনুসারে সেখানে প্রোটিন তৈরি হয়। কোনো জীবের গঠন থেকে আচরণ পর্যন্ত সবই এই বৈশিষ্ট্যগুলোর আওতায় পড়ে। তাই বলা যায় ডিএনএ, আরএনএ প্রোটিন বৈশিষ্ট্য। অর্থাৎ বংশগতীয় চারটি বস্তু যেমন ক্রোমোজোম, ডিএনএ, আরএনএ, জিন, এদের মাধ্যমেই বা এদের দ্বারাই বংশগতীয় বৈশিষ্ট্য স্থানান্তরিত হয়ে থাকে, প্রকাশ পেয়ে থাকে। প্রিয় শিক্ষার্থী, আজকে আমি শুধুমাত্র এই বংশগতীয় বস্তু সম্পর্কেই আলোচনা করলাম। তোমরা ভালোভাবে পড়াশোনা করবে। পরবর্তী ক্লাসে আমি যেহেতু বলেছিলাম যে অধ্যায়টা অনেক বড়, তাই 3টি স্টেপে আমি সম্পূর্ণ করব, তাই আজকে শুধু এই বংশগতি বস্তু সম্পর্কে আলোচনা করলাম। তোমরা সবাই মনোযোগ দিয়ে পড়াশোনা করবে, ভালো থাকবে। পরবর্তী ক্লাসে রুটিন অনুযায়ী অবশ্যই আমার লাইভ ক্লাস দেখবে। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।